আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে। সবাইকে নমস্কার। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সেই ভয়টা আউট হয়েছে বলে এবং আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা আছে বলেই কিন্তু উনি আজকে এই শহরে এসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সিকিউরিটির থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এবং ওনাকে নির্ভয় দিয়েছেন যে আপনি ভারতবর্ষে বৈধভাবে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, আর আপনি ভারতে যেখানে খুশি যাবেন, যেখানে খুশি কথা বলবেন, আপনার মন খুলে কথা বলবেন। তো সুতরাং এটাই তো ডবল ইঞ্জিন সরকারের মানে পার্থক্য অন্য সরকারের থেকে। অ্যাপিজমেন্ট পলিটিক্স আমরা করি না এবং এখানে কোনো মৌলবাদীদের শাসনও চলবে না। যে একটা কোন মৌলবাদী সংগঠন বলে দিল অমুক আসতে পারবে না বলে সরকারও হাত তুলে নিল, এটা এখানে হবে না। এখানে আইনের শাসন পশ্চিমবঙ্গে চলে এবং আইনের মধ্যে থেকে যারা যারা এখানে আসবেন এবং তাদের বাক স্বাধীনতা রয়েছে, তাদের কথা বলার অধিকার রয়েছে, মানুষের সঙ্গে ইন্টারাকশন করার অধিকার রয়েছে। তসলিমা নাসরিন কলকাতায় এসছেন বিনা বাধায়, বরং উল্টে শঙ্খধ্বনি দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে। তসলিমা নাসরিন কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন, কিন্তু সেই কলকাতা তাকে শঙ্খধ্বনি দিয়ে আজকের দিনে ওয়েলকাম করছে। এটাই হচ্ছে পরিবর্তন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তসলিমা নাসরিন বাংলাদেশের বিতর্কিত লেখিকা, দেশ ছেড়ে ভারতে এসেছিলেন, কলকাতায় থাকছিলেন, কিন্তু কলকাতাতেও থাকতে পারেননি, কারণ উগ্রবাদী সংগঠন বা কিছু লোকজন এমন সব কাণ্ড কারখানা ঘটিয়ে দিয়েছিলেন যে তৎকালীন সরকার, বাম সরকার, ওনাকে এখান থেকে যেতে বাধ্য করেছিল। 2007 বা ওই সময়টা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, একটা বিরাট দাঙ্গার লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতি। আর যিনি এই সব কেসে নেতৃত্ব দিতেন তিনি এখন নেই, মারা গেছেন, ইদ্রিস আলী, যিনি টিএমসিতে জয়েন করে এমপিও হয়েছিলেন, এমএলএ বা এইসব হয়েছিলেন। সেই সময়কার সেই নেতা এমন কাণ্ড কারখানা করেছিলেন, 7 পয়েন্ট, তারপরে ওই যে পাকসাগ্রাস ওই যে এলাকা, রিপন স্ট্রিট, ওই সব এলাকাতে একেবারে যাচ্ছে তাই কাণ্ড হয়ে গেছিল। আর বাম সরকার এমন একটা সরকার, নিরপেক্ষ সরকার, ধর্ম নিরপেক্ষ সরকার, এইসব বলতো, কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারেনি। যে বাক স্বাধীনতা, একটা মানুষ লিখতে পারেন, কিছু বলতে পারেন, বিতর্ক নিয়ে বিতর্ক সভা হতে পারে, কিন্তু অশান্তি করা যায় না, দাঙ্গা করা যায় না, সেটা কন্ট্রোল করতে পারেনি সেই সরকার।
আর সেই সরকারের মধ্যেও একটা তোয়াজ তোষণের রাজনীতি ছিল, মানে সেই দল বামেদের মধ্যে এখনও আছে, তারাও মুসলিম তোষণ করার চেষ্টা করে। সেই জন্যে মুসলমানরা যাতে বেঁকে না বসেন তসলিমাকে রাখার কারণে, তাই কোনো ঝুঁকি তারা নিতে চায়নি। সেই দল সেই সময়ে সেই ফ্রন্ট তসলিমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। এটাকে একটু অন্যভাবে মোকাবেলা করলেই হতো, যে কি হয়েছে, কে কি বলছেন লিখেছেন আপনি পড়বেন, আপনার পছন্দ না হলে আপনিও পাল্টা বই লিখবেন, আপনিও বলবেন, আপনার যুক্তি আপনার তথ্য যদি ঠিকঠাক থাকে আপনি জিতবেন। না, মুসলিমদের সঙ্গে সেই বিতর্ক করা যাবে না, বিতর্কে লিপ্ত হওয়া যাবে না, বরং মুসলমানরা যাতে ক্ষিপ্ত না হয়ে পড়ে, তাহলে ভোট বাক্সে প্রভাব পড়তে পারে, হটিয়ে দাও, ওরা যখন চাইছে না তখন থাকতে দেব না। এই করে কলকাতা যেহেতু বাঙালি, তো দেশ ছেড়ে এসছিলেন, ওখানে বাংলাদেশ ছেড়ে এসছিলেন, তাকে সেখানে থাকতে দেওয়া হয়নি, কারণ সেখানেও তাকে তার বই নিয়ে বিতর্ক তৈরি করা হয়, দেশ ছাড়তে বাধ্য করা হয়। অন্য দেশে এলেও পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা ভাষার জায়গা, এটাকেও তার প্রাণের জায়গা, প্রাণের শহর বলেই ভাবতেন তসলিমা, যে ওদেশ থেকে এসছি কিন্তু এসেছি তো একটা জায়গাতে, বাংলায় কথা বলবো, থাকবো ইত্যাদি। ফলে ওপার থেকে এলেও যেন মনে হয় ঘরেই আছি, যেহেতু এখানেও বাঙালির কালচার। কিন্তু বামেরা সেই পরিবেশ তৈরি করতে পারেনি। ওই একটা অংশ উগ্রবাদী বা মুসলিমদের একটা অংশের ওই রকম একটা মানে কাণ্ডের জন্যে একেবারে আমরা পারবো না আপনি থাকলে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে, আপনি চলে যান বলে কার্যত এখান থেকে হটানো হয়েছিল। আর দেখুন, সেই বাংলা, সেই লোকেরাই এখানে আছেন, মুসলমানরাও এখানে আছেন, শুধু সরকারটা পাল্টে গেছে। যাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল তিনি ফিরছেন, এখানে থেকে গেছেন না, চলে যেতে বাধ্য করা হয়েছিল, এখন তিনি ফিরছেন, শঙ্খধ্বনি দিয়ে ফেরানো হচ্ছে। যাদের জন্য উনি যেতে বাধ্য হয়েছিলেন তাদের কারো দেখা নেই, শুধু সরকারটা পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে। নাহলে তো আজকে তসলিমা এয়ারপোর্টে নামছেন, এ তো এয়ারপোর্ট চত্বরে বিরাট করে মানে ঘেরাও করে ফেলার কথা, তো তাই তো এয়ারপোর্ট চত্বর ওইসব এলাকা তো মুসলিম লোক তো কম নেই, তো এটা একটা মসজিদকে নিয়ে কত কী করার চেষ্টা করছিলেন সিদ্দিকুল্লাহর বা পাত্তা কোথায়? এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরাও ওই সময় অনেক কথা বলেছিলেন, তাদেরই বা পাত্তা কোথায়? না সিদ্দিকুল্লাহ চৌধুরী, না কোনো চৌধুরী, মানে কারো কোনো পাত্তা নেই। এয়ারপোর্টে নামলেন, শঙ্খধ্বনি দিয়ে তাকে ওয়েলকাম জানানো হলো। তারপর উনি গাড়িতে করে দিব্যি যেখানে আছেন, সম্ভবত তাজে আছেন, সেখানে ঢুকে আছেন, চলে গেছেন। কোনো প্রতিবাদ, কোনো কর্মসূচি, কোনো বিক্ষোভ না, একটা পোস্টার পর্যন্ত দেখা গেছে, কিচ্ছু দেখা যায়নি। দিব্যি ওনার হোটেলে উনি পৌঁছে গেছেন। কালকে প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র সদনে 5:30টায়, যেটা খবর যে মুখ্যমন্ত্রী যাবেন একবার, হয়তো শেষ পর্যন্ত নাও থাকতে পারেন, কিন্তু একবার যাবেন শুনেছি মুখ্যমন্ত্রী ওখানে প্রোগ্রামটাতে। আর তারপর উনি কদিন পর ফিরেও যাবেন, সম্ভবত 5 তারিখে উনি ফিরেও যাবেন। উনি এসছেন, মানে ওয়েলকাম করা হচ্ছে, উনি এসছেন। ভবিষ্যতে উনি যদি থাকতে চান থাকতে পারেন, কিন্তু এখন তো উনি বাইরে থাকেন, ফলে উনি চলে যাবেন, সেটা খবর পাচ্ছি। কিন্তু উনি যে এলেন, কিন্তু ওনাকে নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভ, কোনো প্রতিবাদ, কেন তসলিমা আসবেন এ নিয়ে আওয়াজ তোলার একটা লোকও কিন্তু এয়ারপোর্ট থেকে তাজ বেঙ্গল, মানে বুঝতে পারছেন অনেক তফাৎ। তাজ বেঙ্গল মানে আলিপুর, ওখানে একটা জায়গাতেও ওনাকে ঘিরে কেউ কোনো টু শব্দ করার সাহস পাননি। শুধু সরকার পাল্টেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারীও বা তার সরকারও প্রপার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। ফলে একটা সরকার যদি আঁটোসাঁটো হয়, সেখানে দাঙ্গা লাগানো, অশান্তি লাগানো এইসব সম্ভব না। কথাতেই আছে, সরকার যদি না চায় কোথাও কখনো দাঙ্গা হতে পারে না। একটা সরকার যদি না চায়, সরকার চাইলে হতে পারে। সরকার যদি মনে করে আমি দাঙ্গা লাগতে দেব না, কারো ক্ষমতা নেই দাঙ্গা লাগানোর। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমন পরিবেশ তৈরি করেছেন, এমন সিস্টেম করে দিয়েছেন, এমন আবহ তৈরি করে দিয়েছেন, কেউ ধারে কাছে ঘেঁষেননি। ভাবুন দর্শক, কতটা পরিবর্তন, কি ছিল কি হয়ে গেল। এখন এই তসলিমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকের অনেক প্রশ্ন। কিন্তু তসলিমাকে এই যে শঙ্খধ্বনি দিয়ে একেবারে ওয়েলকাম করা, হিন্দু মহিলা দেখতে পাচ্ছেন, এই যে ওনারা ওয়েলকাম করছেন, এর একটা কারণও আছে।
এই হিন্দু মহিলা, হিন্দু সম্প্রদায়ের কাছে তসলিমা কিন্তু একটা আবেগ, তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। কেন বলুন তো? কারণ তসলিমা যেসব বইগুলো লিখেছেন, তার যেগুলো বিতর্ক তৈরি করেছিল, যেটাকে নিয়ে বাংলাদেশে প্রচুর বিতর্ক, কেন এই ধরনের বই লিখবেন, তার মধ্যে একটা বই ছিল লজ্জা বলে, লজ্জা তসলিমা নাসরিন। এই বইটাতে মূলত যেটা উল্লেখ করেছিলেন তথ্য দিয়ে, সেটা হচ্ছে 92-এ যে বাবরি মসজিদ নিয়ে গণ্ডগোল তৈরি হয়েছিল, সেটার রেশ বাংলাদেশে পড়ে গেছিল। কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপরে যে নির্যাতন হয়েছিল, হিন্দু পরিবার, হিন্দু মহিলাদের যে আর্তনাদ, সেটার কিন্তু এক বিবরণ ছিল এই বইটিতে। ফলে ওখানকার হিন্দুদের ওপরে অত্যাচার নির্যাতনের দলিল হিসেবে ওখানকার এক লেখিকা, তিনি যখন সেটাকে লিপ্ত করেছিলেন, মানে একেবারে লিখেছিলেন, তুলে ধরেছিলেন, এটা মানে যে কোনো জায়গার হিন্দু যে কমিউনিটি, তাদের কাছে একটা আলাদা জায়গা, যে তসলিমা নাসরিনই সেই সময় সেই অত্যাচার নির্যাতনের যে বিষয়গুলো, সেগুলোকে উনি তুলে ধরেছিলেন। আর কেউ বলার লোক ছিলেন না। ফলে ওই সময় তথ্য তুলে ধরা, বিষয়টাকে সামনে আনা, ওই সময় বা পরে সামনে আনা, মানে তসলিমা নাসরিন ওইভাবে ব্যাখ্যা না দিলে হয়তো মানুষ জানতেনই না যে ওখানে কীভাবে নির্যাতনটা হয়েছে। ফলে এই জন্য হিন্দু সমাজের কাছে তসলিমা নাসরিন খুবই একটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, মহিলা, যার জন্য অনেক অজানা তথ্য জানা গেছে। আর এই সব বই লেখার কারণে ওখানকার শাসকের রোশানলে পড়তে হয়েছে। ওখানে তো যা খুশি চলে না, ওখানে যারা সংখ্যালঘু আছেন, আমি তো গর্ব করে বলি, আমরা এখানে সংখ্যালঘু, আমরা অনেক 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 কোটি কোটি গুণে ভালোবাসি, কিন্তু ওখানে যারা সংখ্যালঘু, ওদের ওপরে কী নির্যাতন হয় সেটা আমরা এখান থেকে ফিল করি। আর এরকম বই টই তো যারা পড়েছেন, আমরা পড়েছি, সেখান থেকে আরও ভালো করে জেনেছি, অথেন্টিক, যেহেতু উনি ওখানকার ছিলেন। তো সেগুলোকে প্রকাশ্যে আসতে দেওয়া হতো না। তো এই বই নিয়েও প্রচুর বিতর্ক তৈরি করা হয়েছিল, দেশ ছাড়া ইত্যাদি নিয়ে, দেশ বিরোধী অমুক-তমুক বলে। আরেকটি বই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক লেখা, তার জীবন, তার লেখার জীবন, অনেকের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি, যে বইটির নাম দ্বিখণ্ডিত, কতগুলো খণ্ডে আছে, আত্মজীবনী। সেখানে এমন সব ওপেন লিখে দিয়েছিলেন ওনার জীবনের সঙ্গে ঘটে চলা জীবন, সেটা অনেকের কাছে অস্বস্তির হয়ে গেছিল। একেবারে ব্যক্তিগত জীবন, সমাজ ব্যবস্থা ইত্যাদি তুলে ধরার মানে বিষয়গুলো এমন করেছিলেন। এরকম আরও কিছু বই যেগুলো বিতর্ক তৈরি করেছিল। এইসব কারণে লেখিকা বিতর্কিত হয়ে গেলেন। তারপরে দেশ ছাড়ার ব্যাপারগুলো সব তো ছিলই। তো এইসব করে এমন একটা পরিবেশ হয়ে গেছিলো যে উনি আর তো সেই দেশে থাকতে পারেননি। তো এসছিলেন, কিন্তু এলে কি হবে, এ বাংলাকে ভালোবেসে এলেও এখানেও ঠাঁই উনি পাননি, সেই অর্থে চলে যেতে হয়েছিল শেষ পর্যন্ত। তো যাই হোক, এখন সরকার নতুন এসছে, উনি আবার ফিরেছেন, হাসতে ফিরেছেন। চলে গেছিলেন চুপিসারে, লুকিয়ে, কষ্ট নিয়ে, কিন্তু আজকে এই শঙ্খধ্বনির পরিবেশের মধ্য দিয়ে উনি ফের এন্ট্রি করলেন, কলকাতায় ফিরে এলেন 19-20 বছর পরে। ওনার মুখে এক রাশ হাসি, নিশ্চয়ই আপনারা সেটা ফিল করলেন। হাসতে একেবারে লাল পেড়ের শাড়ি পরে উনি এই কলকাতায় প্রবেশ করলেন। আলাদা একটা অনুভূতি হয়েছে, উনি সেটা ব্যক্ত করেছেন। আমার বক্তব্য শেষে সেটা হচ্ছে যে কোনো মানুষ তার অভিজ্ঞতা, তার জীবনের কাহিনী লিখতেই পারেন। আমার পছন্দ নাই হতে পারে, সব কথা যে সব মানুষের পছন্দ হবে সেটা না, কিন্তু পছন্দ হয়নি মানে তাকে মারবো, তাকে করবো, তাকে হাঁটিয়ে দেবো, নাহলে দাঙ্গা লেগে যাবে। কই দাঙ্গা লাগছে? এই তো এসছেন। উনি থাকলে দাঙ্গা লেগে যাবে? এই তো এসছেন, কই দাঙ্গা কই হচ্ছে কোথায়? একটা কিছু বলার লোক আছে কেউ? দাঙ্গা হবে কেন? ব্যাপারটা হচ্ছে বোধ শক্তি এবং সরকারের দায়িত্ব মানুষকে বোঝানো। দাঙ্গা অত সহজ না। কেন? কিসের দাঙ্গা হবে? বোঝানো। উনি লিখেছেন ওনার জায়গা থেকে অভিজ্ঞতা। আপনার আপত্তি থাকলে দুটো রাস্তা আছে, আপনি পাল্টা লিখতে পারেন, পাল্টা বলতে পারেন, আর না হলে যদি মনে হয় উনি ভুল কিছু বলেছেন, কারোর সম্মান নিয়ে খেলেছেন, মামলা করতে পারেন। দুটো তো রাস্তা আছে। তো সেটা করলেই তো একটা সুস্থ প্রতিযোগিতা হতে পারে, সুস্থ দ্বন্দ্বও হতে পারে। তো এটা করা যায়, তা না করে কেন এরকম বলেছেন, কেন সেরকম করেছেন, এটা নিয়ে এত হইচই করার কোনো নেই। আর আমি একটা কথা সবসময় বলবো, ধর্ম নিয়ে যারা বলে থাকেন, কোন ধর্ম ভালো, কোন ধর্ম খারাপ, এইসব নিয়ে কারো কোনো চর্চাতেই যাওয়া উচিত না।
ধর্ম হচ্ছে মানুষের নিজস্ব ভিতরের আধ্যাত্মিক একটা ভাবনা। আধ্যাত্মিক ভাবনা বাইরে জাহির করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে আছি, যদি আমি আমার ধর্মকে ভালোবাসি, আমার অন্তরেই থাক, আমি আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার প্রার্থনা আমার মতো করে করব। দেখো আমি কত বড় ধার্মিক, এটা জাহির করার কোনো প্রয়োজন নেই। আর অপরের ধর্ম খারাপ, আমারটা ভালো, এইসব বলারও কোথাও কোনো প্রয়োজন নেই। এমনকি আমার নিজের ধর্মটা যদি আমার নিজের খারাপ লাগে, আমার নিজের ধর্ম যদি আমার নিজের খারাপ লাগে, তারপরেও সেটাকে নিয়ে বাইরে জাহির করার কোনো প্রয়োজন নেই। আমার খারাপ লাগলে, আমার অন্য কোনো ধর্ম ভালো লাগলে আমি সেখানে চলে যাব, খারাপ লাগলে আমি এড়িয়ে চলব। কিন্তু আমার খারাপ লাগছে তার মানে এই ধর্মটা খারাপ, সেই নিয়ে প্রচার করব, যাতে করে অন্য ধর্মের লোকেরা আমাকে একটু সুনাম করেন, এটাও কিন্তু ঠিক না। নিজের ধর্ম পছন্দ না হলে রাস্তা আছে অন্য ধর্মে চলে যাওয়া, কনভার্ট হয়ে যাওয়া, বা ধর্ম থেকে দূরে থাকা নিজের ইচ্ছাতে। কিন্তু কখনোই এটা ঠিক না সস্তায় প্রচার পাওয়ার জন্যে নিজের ধর্মকে খারাপ বলবো অন্য লোকের অ্যাটেনশন পাওয়ার জন্যে, এটাও কিন্তু করা উচিত না, বা আপনি করতে পারেন না। কারণ আপনার কাছে খারাপ লাগতে পারে আপনার ধর্ম, কিন্তু ওই ধর্মটা আর অনেক মানুষ বিশ্বাস করেন, ফলে আপনার বাইরে বলাটা তাদের মনে আঘাত তৈরি করে এবং সেখান থেকে প্রবলেমও ক্রিয়েট হয়। ফলে প্রত্যেক মানুষের দায়িত্বও আছে কোনো ধর্ম বা ধর্মের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কিছু না বলা যার জন্যে বিভেদ বা ইত্যাদি তৈরি হতে পারে। আপনার পছন্দ না হতে পারে, এটা বলছি, আপনার পছন্দ নাই হতে পারে, আপনি এড়িয়ে চলুন। আপনার অন্য কোনো পছন্দ হলে আপনি চলে যান। ধর্ম নিয়ে বেশি জাহির করবেন না, ধর্ম করবেন না। ধর্ম ভিতরের, আর আমাদের সবার একটা কমন ধর্ম আছে, মানব ধর্ম। চলতে গেলে, সমাজে থাকতে গেলে, মিশতে গেলে যা করার সেগুলো আমরা করব। আর ওই ধর্মটা আধ্যাত্মিক, এটা ভিতরের, ওর জন্যে হই রই করার কোনো প্রয়োজন নেই। এই ভাবনাতে এগোলে না কোনো ধর্মীয় যুদ্ধ হবে, না ধর্মীয় কোনো ক্লাশ হবে, না এই ধর্ম করে আমাদের যেটা দরকার এই জীবনে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আধুনিক বিজ্ঞান সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে না সেখানে কোনো ব্যাঘাত হবে। ধর্ম থাকবে ভিতরে, কিন্তু দুনিয়াতে যা দরকার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ডেভেলপমেন্টের দিক দিয়ে, সেদিকে আমরা সবাই একযোগে মনোনিবেশ করতে পারবো। এটা ভেবে প্রত্যেকের চলা উচিত। যাই হোক, অনেক কথা বললাম। উনি এসছেন, ওনার বক্তব্য রাখবেন, আশা করি কালকেও কোনো গণ্ডগোল হবে না, প্রোগ্রাম নিশ্চিন্তেই হবে। কারণ আজকেই তার ইঙ্গিত পাওয়া গেল, আজকে যখন কিছু বলা হয়নি কালকে কেউ আর ওই রবীন্দ্র সদন চত্বরে ঘেঁষবেন না। ভালো, এটাই হওয়া উচিত। ওনার বক্তব্য পছন্দ না হলে আপনিও বক্তব্য রাখবেন, কিন্তু মেরে ফেলবো, কেন এসেছিলেন, কেটে ফেলবো না। ওনার বক্তব্য পছন্দ না হলে আপনার যেটা বলার যুক্তি দিয়ে আপনি বলবেন, উনিও বলেছেন, আপনিও বলবেন। মানুষ দেখবেন কারটা যুক্তিযুক্ত সেটাকে গ্রহণ করবেন, যারটা যুক্তিহীন সেটাকে বর্জন করবেন। এটাই তো একটা সুস্থ সমাজের পরিচয়, তাই না? দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি।